আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এনটিআরসির ৮ম গণবিজ্ঞপ্তির যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এই সার্কুলারে কিন্তু সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ১ সপ্তাহ সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই, আবেদনের সময় কিন্তু ২৭ তারিখ পর্যন্ত রয়েছে। অর্থাৎ আরও ২ দিন রয়েছে। এর মধ্যে আপনারা আবেদন করবেন। তো এখান থেকে পদের নাম, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তারপরে হচ্ছে এখান থেকে সবকিছু দেওয়া আছে, গ্রেড দেওয়া আছে, প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে, অভিজ্ঞতা দেওয়া আছে। সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও কিন্তু এখানে পরীক্ষা কত মার্কের হবে, কত মার্ক পেলে আপনি উত্তীর্ণ হবেন, কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেগুলোও কিন্তু সার্কুলারের মধ্যে দেওয়া আছে। তো যারা এখন পর্যন্ত এপ্লাই করেনি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আসে, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এছাড়াও এখান থেকে বেসরকারি ভালো, ভালো যে সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি, এবং ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিন্তু আ অর্থাৎ এই মাসে না হয় সামনের মাসেই দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। তো ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়া মাত্রই কিন্তু আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল আপডেটগুলো আপনাদেরকে দেব, দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, কমেন্ট বক্সে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, ৮ম গণবিজ্ঞপ্তির যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এই যে ৮ম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু ১৩,৫০০ সামথিং কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর এইখানে কিন্তু আ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, যেটা আরকি আ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এখানে কিন্তু আপনার মোট ১০,২৭৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও কারিগরিতে ১৫০ জন, এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কিন্তু ৩১৩১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখানে প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে, অর্থাৎ স্নাতক পাশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আ এবং উচ্চ মাধ্যমিক পাশে যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে আপনার কতজনকে নিয়োগ দেওয়া হবে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি একটু দেখে দেই, তাহলে আপনারা পরবর্তী বিষয়টা বুঝবেন। যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যেগুলো স্নাতক পাশের কলেজ রয়েছে, সেগুলোতে নিয়োগ দেওয়া হবে ৫৫৮ জন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। এছাড়াও উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশের কলেজে ২০৭ জন। এভাবে কিন্তু এখানে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেমন যেগুলো ক্লাস 10 পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে, এখানে আপনার ৩৯২৩ জন আছে। এছাড়াও কিন্তু এখানে প্রধান শিক্ষক, এভাবে আপনারা দেখে নিবেন। ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে জুম করে দিলাম, আপনারা এখানে দেখে নিয়েন। সার্কুলারটা কিভাবে ডাউনলোড করবেন, এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ১০,২৭৮ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে কারিগরি অর্থাৎ ভোকেশনাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানেও কিন্তু মোট ১৫০ টি পদ রয়েছে। অর্থাৎ ১৫০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে, সকল জেলার ছেলে-মেয়ে উভয়ে। এখানে অধ্যক্ষ কিন্তু ব্যবসায় ব্যবস্থাপনায় ১১০ জন, এবং ভোকেশনালে কিন্তু ৪০ জন নিয়োগ দেওয়া হবে। মোট কিন্তু ১৫০ টি পদ ফাঁকা রয়েছে। আর এছাড়াও কিন্তু এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কিন্তু ৩১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখতেই পারতেছেন এখানে কামিল মাদ্রাসা পর্যন্ত যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ৩৪ জন। এছাড়াও এখানে উপাধ্যক্ষ বা কামিল মাদ্রাসা যেগুলো রয়েছে, সেখানে ৫৩ জন। ফাজিল, দাখিল, আ সহ সুপারিনটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে ১০০৪ জন। তো এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে, আপনারা যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছেন বা রানিং সাধারণ শিক্ষক রয়েছেন, সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনি আ যদি আপনি সাধারণ শিক্ষক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। আবার আপনি কারিগরি যদি আপনি সাধারণ শিক্ষক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুপারে আবেদন করতে পারবেন। এখানে বিষয়গুলো দেওয়া আছে, কারা, কারা আবেদন করতে পারবেন। নিচের দিকে আমি সার্কুলারটা পড়ে আপনাদেরকে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। ওকে? আচ্ছা, আপনি কিভাবে আবেদন করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেই। তো যারা নিজেরা আবেদন করতে চায়, নিজেদের ল্যাপটপ, পিসি ডিভাইস রয়েছে, সেক্ষেত্রে আবেদনের জন্য ngi.teletalk.com.bd লিখে সার্চ করবেন। তাহলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার ডকুমেন্টগুলো দিয়ে আপনি ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করবেন। ngi.teletalk.com.bd আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ngi.teletalk.com.bd লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আবেদন করবেন। আর আবেদন কিন্তু বলেই দিলাম, সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এই ছিল মূলত বিষয়। এরপর এখানে একটা বিষয় যেটা দেখাতে হবে, সেটা হচ্ছে আপনার সকল ডকুমেন্টগুলো সাবমিট দেওয়ার পরে আপনার কিন্তু একটা ছবি এবং একটা স্বাক্ষর একটা দিতে হবে। সেই ছবির মাপটা হচ্ছে ৩০০/৩০০ পিক্সেল, আর স্বাক্ষরের মাপটা হচ্ছে ৩০০/৮০ পিক্সেলের মধ্যেই হতে হবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। আবেদন করার পর পেমেন্টের বিষয়টাও এখানে দেওয়া আছে। তো আবেদনের পর পেমেন্ট কিভাবে করবেন? টেলিটক সিমের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ৳৩৫৫ মতো খরচ হবে। আপনার প্রায় ৳৩৭০-৮০ আপনারা রিচার্জ করবেন। তারপরে আপনারা পেমেন্টটা করবেন। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে, ফার্স্ট এসএমএস এ আপনাদেরকে টাইপ করতে হবে। এখান থেকে আমি দেখে দিচ্ছি।
NTRCH লিখবেন, তারপরে হেল্প লিখে আপনারা স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখবেন। ইউজার আইডি লিখে আপনারা 16322 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার যেটা এই নাম্বারে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে বা আপনারা একটা SMS পাবেন। এই যেখানে প্রসেসটা দেওয়া আছে এইভাবে আপনারা দিবেন। তারপরে আপনারা আবার কি করবেন, আবার একটা আপনারা SMS টাইপ করবেন, যেখানে আপনারা ফর এক্সাম্পল দেওয়া আছে এখানে সেকেন্ড SMS পিন নাম্বার এই যে এনটিআরসি হেল্প ইউজার আইডি লিখে আপনারা 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার জানা থাকলে এখান থেকে এনটিআরসি স্পেস হেল্প স্পেস পিন নাম্বার দিয়ে স্পেস পিন নাম্বার দিয়ে আপনারা আবার সেন্ড করতে হবে 16322। তো এইভাবে সেন্ড করে কিন্তু আপনি পরবর্তী যখন সেকেন্ড এসএমএসটা পাঠাবেন, দেন আপনার কিন্তু পেমেন্টের টাকাটাও কেটে নেওয়া হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মূলত এখান থেকে পদসংখ্যা, তারপরে হচ্ছে আবেদনের লিঙ্ক, তারপরে হচ্ছে আবেদনের জন্য ছবি, স্বাক্ষরের সাইজ, দেন আপনার এখান থেকে পেমেন্ট করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিলাম। ওকে, আচ্ছা, এরপর এখান থেকে যদি আমরা একটু দেখি আবেদনের জন্য এখানে যারা আবেদন করবেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে বিষয়টা, তো এখানে কিন্তু 40% মার্ক পেয়ে আপনার উত্তীর্ণ হতে হবে। আর এখানে কিন্তু আপনার MCQ থাকবে, যেখানে 80 নাম্বার থাকবে আর কি। আর শিক্ষাগত যোগ্যতা সনদ, যখন আপনারা শিক্ষক মানে আপনারা যখন প্রতিষ্ঠানে যখন অ্যাড হয়েছেন, অর্থাৎ হচ্ছে আপনারা যোগদান করছেন, আহ, কোন 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 অ্যাডভোকেট দিয়ে আপনারা যোগ হয়েছেন, যেমন আপনি যে আপনারা তো, এটা কিন্তু নতুনদের জন্য না, এটা কিন্তু আপনার যারা হচ্ছে সাধারণ শিক্ষক তাদের জন্য। ঠিক আছে, কেউ যদি আবার নতুন, আমি কিন্তু প্রথমে বলে দিলাম, আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু নতুন সার্কুলার না, সরি, এটা হচ্ছে নতুনদের জন্য না, এটা হচ্ছে আপনার যারা সাধারণ শিক্ষক, যারা মাধ্যমিকের সাধারণ শিক্ষক, যারা কারিগরিতে সাধারণ শিক্ষক, যারা মানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যারা সাধারণ শিক্ষক, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। দেন তারাই কিন্তু পদোন্নতি পাবে। কেউ যদি সাধারণ শিক্ষক হয়ে থাকে, সে অধ্যক্ষর জন্য, উপাধ্যক্ষর জন্য আবেদন করতে পারবে। কেউ উপাধ্যক্ষ থাকলে সে প্রধান শিক্ষকের জন্য আবেদন করবে। ঠিক আছে, এইরকম আর কি বিষয়টা এখানে। অর্থাৎ আপনি এখান থেকে পরীক্ষা দিয়ে আপনি প্রমোশনের মতো যে বিষয়টা, সেটা আপনি পেয়ে যাবেন। আপনি প্রধান শিক্ষকের জন্য আপনি আবেদন করবেন, সাধারণ শিক্ষক প্রধান শিক্ষক আবেদন করতে পারবে। আচ্ছা, এখন এই বিষয়টা হচ্ছে, আর যারা নতুন দেখতেছেন আমি আবারও তাদেরকে বলতেছি, আপনাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধন সামনেই সার্কুলারটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সার্কুলার দিলে আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো যারা মানে পরীক্ষার যে বন্টন যেটা, সেটা হচ্ছে আপনি যখন অ্যাডভোকেটের যে অ্যাডগুলো করছেন, আপনার যদি আপনি অনার্স পাশে যদি আপনি ইন্টারসিতে যোগদান যখন করছেন, যদি সেক্ষেত্রে আপনার কি কি অ্যাড করতে হয়েছে, SSC, HSC, তারপরে অনার্স, 3টা সাবজেক্ট। তো ওই 3টা সাবজেক্টের মধ্যে থাকবে 12 নাম্বার। ঠিক আছে, এটা আপনি অটোমেটিকলি পাবেন। এরপরে মৌখিক পরীক্ষা থাকবে 8 নাম্বার। এইখানে আপনার হচ্ছে 12 আর 8 হচ্ছে 20, 20 আর 80 হচ্ছে 100। মোট কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে এখানে। তো আপনার এই MCQ 80 নাম্বারটা আপনাকে এখানে ভালো করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি অর্ধেক নাম্বার পাইলে আপনি উত্তীর্ণ হবেন। তো মোট 100-র মধ্যে এখানে আপনাকে 40% মার্ক পাইলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। ওকে, একেবারে সহজ। আর আপনাদের তো পড়ালেখা তো এখানে জানাই আছে, আপনারা যেহেতু ক্লাস নেন সবাই, যারা শিক্ষক, এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে। তারপরে ওখানে দেওয়া আছে যারা মাধ্যমিকে আবেদন করবেন তাদের বাংলা, ইংরেজি, ICT, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, এগুলো থেকে প্রশ্ন আসবে। সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা থেকে আসবে। কারিগরি থেকে যারা আবেদন করবেন, বেসিক্যালি কমন সাবজেক্ট যেগুলো, এগুলো তো থাকবেই। তাদের সাথে নিচের দিকে শুধু এই যে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থাকবে। আর আবার মাদ্রাসা শিক্ষাতে যারা আবেদন করবেন তাদের সবকিছু সাধারণ বিষয়গুলো ঠিক থাকবে। শেষের দিকে এসে শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা, ইসলামিক শিক্ষা বিষয়ে প্রশ্ন থাকবে। ওকে, এইভাবে আপনারা প্রশ্ন পড়বেন, অর্থাৎ যে যেটা থেকে প্রশ্ন সেটা সম্পর্কে, মানে যারা মাদ্রাসা, তারা মাদ্রাসা লাইনের যে সাবজেক্টগুলো, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর আবার যারা কারিগরি, তারা হচ্ছে কারিগরি নিয়ে, এবং যারা সাধারণ শিক্ষা, তারা সাধারণ শিক্ষা নিয়ে পড়বেন। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখব কারা কারা কোন পদে আবেদন করতে পারবে। যারা অধ্যক্ষতে যারা আবেদন করতে চান, স্নাতক পাশের প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, তো এগুলোতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। দেন আপনাকে কিন্তু মিনিমাম 15 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনি যদি 15 বছর চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অধ্যক্ষের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, উপাধ্যক্ষ যে পদটি রয়েছে, স্নাতক পাশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে আপনার আবেদনের জন্য মাস্টার্স থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে আবার উচ্চ মাধ্যমিক পাশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি যদি অধ্যক্ষর জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 12 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপরে অধ্যক্ষ উচ্চ বিদ্যালয়, যেগুলো আপনার হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পর্যন্ত, সরি,
যেগুলো হচ্ছে আপনার হচ্ছে এইচএসসি পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, আপনার নিজ জেলায় যেগুলো রয়েছে, সো সেক্ষেত্রে আপনি সেই প্রতিষ্ঠানে যদি সাধারণ শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনি যদি অধ্যক্ষর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 13 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় যেগুলো রয়েছে এসএসসি পর্যন্ত, এগুলোতে 17 বছরের যদি আপনি চাকরি করে থাকেন, আপনি তাহলে প্রধান শিক্ষকের জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে সহকারী প্রধান শিক্ষক আছে এখানে। সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে চাইলে করতে পারেন। এক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে, এবং প্রধান শিক্ষকে আবেদন করতে চাইলে 10 বছরের অভিজ্ঞতা লাগবে, যেগুলো হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও স্বতন্ত্র এইচএসসি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যবসায় ব্যবস্থাপনা যেগুলো রয়েছে, সো এইগুলোতে আবেদন করতে চাইলে, অধ্যক্ষ পদে আবেদন করতে চাইলে আপনাকে 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার প্রয়োজন হবে। আচ্ছা, এভাবে সুপারিনটেনডেন্ট আছে এখানে। মিনিমাম আপনাকে আপনার আবেদন করতে চাইলে মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা লাগবে। আর এভাবে এখানে দেওয়া আছে উপাধ্যক্ষ কামিল মাদ্রাসা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে আবেদন করতে চাইলে আ মিনিমাম আপনাকে 15 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এই যে বলে দেওয়া আছে আরবি বিষয়সমূহ থাকতেই তো হবে, এটা তো স্বাভাবিক। যারা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ পদে আবেদন করবেন তাদের তো আরবি বিষয় তো জানা থাকতে হবে। এছাড়াও অধ্যক্ষ এখানে ফাজিল মাদ্রাসায় নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু আ ৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। তবে এটা শিথিলযোগ্য। সো সেক্ষেত্রে কিন্তু সে আবেদন করতে পারবে। ওকে? এরপরে ১৩ নম্বরে রয়েছে উপাধ্যক্ষ, যেখানে কিন্তু আপনার ১৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এছাড়াও এখানে অধ্যক্ষ আলিম মাদ্রাসা, অর্থাৎ এইচএসসি পর্যন্ত যে মাদ্রাসাগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রাণকেন্দ্রে, সো সেখানে যদি আপনারা কর্মরত যারা আছেন, তারা যদি হচ্ছে আবেদন করতে চান, অধ্যক্ষ, আ আপনি যদি আপনার ১২ বছরের অভিজ্ঞতা থেকে থাকে, আপনি একদম সাধারণ শিক্ষক যেকোনো সাবজেক্টের। তো আপনি কিন্তু ১২ বছর যদি আপনি ওই প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকেন, সেক্ষেত্রে অধ্যক্ষ পদে আপনি আবেদন করে যদি উত্তীর্ণ হন, আপনি সরাসরি অধ্যক্ষ হতে পারবেন। এভাবে উপাধ্যক্ষ রয়েছে তালিম মাদ্রাসায়। কেউ যদি মিনিমাম ১২ বছর চাকরি করে থাকে, সেক্ষেত্রে উপাধ্যক্ষ পদে আবেদন করতে পারবে। সুপারিনটেনডেন্ট নিয়োগ দেওয়া হবে, যেখানে ১২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি সুপারিনটেন্ডেন্ট দাখিল মাদ্রাসা, অর্থাৎ ১ম শ্রেণী পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আপনি সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। ওকে? আচ্ছা, এভাবে দেওয়া আছে সহকারী সুপারিনটেন্ডেন্ট, যেখানে আপনার ৮ম শিক্ষক, যেখানে সহকারী সুপারিনটেন্ডেন্ট দাখিল মাদ্রাসায় ৮ম ৮ বছরের, শুধুমাত্র ৮ বছরের যদি শিক্ষকতা থেকে থাকে, শুধু ৮ বছর, তাহলে আপনি সহকারী সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। তো এখান থেকে সবগুলো পদের নাম আপনাদেরকে দেখানো হইলো। তো যারা যে বছর যত বছর শিক্ষকতা করছেন, সেই অনুযায়ী আপনি প্রধান শিক্ষক হোক, অধ্যক্ষ হোক, উপাধ্যক্ষ হোক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ সেটাতে আবেদন করতে পারবেন। ওকে? এই ছিল মূলত বিষয়। তো এখানে দেওয়া আছে এডমিট কার্ডটা বের করার জন্য আপনাদেরকে এসএমএস দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড বের করবেন। এই ছিল মূলত বিষয়। এছাড়া সার্টিফিকেটের বিষয়গুলো দেওয়া আছে। এগুলো আমি আপনাদেরকে ১ম এই দেখাচ্ছি। সো যারা আবেদন করবেন, আরো বেশ সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন। সো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।